হওয়ার জন্য এমপ্লয়ীদের কিন্তু একটা নতুন কালচারে ইউজ টু হওয়ার জন্য কিন্তু এমপ্লয়ীদের সময় লাগে। তো আপনি নতুন একটা পদ্ধতি বা সিস্টেম এমপ্লয়ীদের বেটারমেন্টের জন্য বা ইমপ্রুভমেন্টের জন্য আপনি করলেন, কিন্তু সেটা আপনি 6 মান্থস 7 মান্থস 8 মান্থসের মতো আপনি সেটা চালু রাখবেন, তাহলে কিন্তু কালচারটা এস্টাবলিশ হবে না। ঠিক আছে, তারপরটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ গোল সেটিং। এখানে বলা আছে যে অল লেভেলস অফ টপ ম্যানেজমেন্ট, যে কোনো অর্গানাইজেশনে 3 লেভেলস অফ ম্যানেজমেন্ট আছে, জানেন হয়তো। একটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যেটা, এবং লাস্টের লেভেলে থাকে হচ্ছে ফ্রন্ট লাইন এমপ্লয়িজ যারা বা ফিল্ড লেভেল, মাঠ পর্যায়ের কর্মী বলি আমরা সাধারণত বাংলায়। ঠিক আছে, এখন গোল সেটিং এর সাথে গোল মানে কি? যে কোনো ধরনের টার্গেট। ঠিক আছে, বা আমি নেক্সট 1 ইয়ার বা 2 ইয়ার শর্ট টার্ম গোল হতে পারে, লং টার্ম গোল হতে পারে, আবার মিডল রেঞ্জ গোল হতে পারে। এখন ওই গোল সেটিংটার সাথে টপ টু বটম অর্গানাইজেশনের সবাই যাতে পার্টিসিপেট করতে পারে, এমন যাতে না হয় শুধুমাত্র টপ লেভেল ম্যানেজমেন্টে অর্গানাইজেশনের সব ডিসিশন নিচ্ছে। হ্যাঁ, তারাই বেসিক্যালি অ্যাপ্রুভাল দিবে, কিন্তু উইথ আফটার দ্য ডিসকাশন উইথ আদার লেভেলস অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, কারণ তাদেরও আসলে যেহেতু তারা কাজটা করে, মাঠ পর্যায়ের কর্মীরা কিন্তু কাজটা করে মেইনলি, এবং তারাই কিন্তু এই প্রসেসটা কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এটা তারাই ভালো ফিডব্যাক দিতে পারে। সুতরাং তাদের কাছ থেকে যদি আমরা সাজেশন নিই বা তাদের কাছ থেকে যদি আমরা গুরুত্বপূর্ণ মতামত নেই যে কোনো কাজ বা সিস্টেমকে আরো বেশি কিভাবে ইফেক্টিভ বা এফিশিয়েন্ট হতে করা যায়, এটা দেখবেন তাদের মাথায় আরো ভালো আইডিয়া থাকে টপ লেভেল ম্যানেজমেন্টের চেয়েও। ঠিক আছে, সো মানে এটা চেষ্টা করতে হবে যে গোল সেটিং এর সাথে অর্গানাইজেশনের টপ টু বটম সবাই যাতে আপনার ইনভলভ থাকে। এবং এখানে আরেকটা কথা দেওয়া আছে দেখেন, অ্যালোকেশন অফ রিসোর্সেস, মানে যে কোনো অর্গানাইজেশনে 4 কাইন্ডস অফ রিসোর্সেস থাকে। বলতে পারবেন কি কি বলেছিলাম না? ম্যান মেশিন ম্যাটেরিয়াল। হ্যাঁ, এটা হয় মানে ফিজিক্যাল রিসোর্সের মধ্যে অল কাইন্ডস অফ ইকুইপমেন্টস, অল কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস, ফ্যাসিলিটিস। ঠিক আছে, মানে ধরেন বিল্ডিং ল্যান্ড, এগুলো হচ্ছে ফিজিক্যাল রিসোর্সের মধ্যে পড়ে। ফর এক্সাম্পল, এটা যদি একটা অর্গানাইজেশন হয়, এটার ফিজিক্যাল রিসোর্সেস হচ্ছে এই স্ট্রাকচারগুলো, বিল্ডিং, তারপর আপনার প্রজেক্টর, তারপর হচ্ছে চেয়ার টেবিল। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল রিসোর্সেস। আর হিউম্যান রিসোর্স হচ্ছে আমরা এমপ্লয়িজ বা স্টাফ যারা থাকে। হিউম্যান রিসোর্সেস, ইনফরমেশন রিসোর্সেস, আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন রিসোর্সেস। ফিজিক্যাল রিসোর্সেস, তারপর আসলো হিউম্যান রিসোর্সেস, তারপর ইনফরমেশন, ফাইন্যান্স, এবং লাস্টেরটা হচ্ছে ফিনান্সিয়াল রিসোর্স। কারণ এগুলো অ্যাকোয়ার করতে কিন্তু আমার ফাইন্যান্স দরকার, এই ক্যাপিটালটা অ্যাকোয়ার করতে কিন্তু আমার ফাইন্যান্স দরকার। তাহলে এই 4 কাইন্ডস অফ রিসোর্সেস যাতে অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের প্রয়োজন অনুযায়ী পায়, যে ডিপার্টমেন্টের যতজন লোক দরকার, লোকবল দরকার। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু কর্পোরেট ইভেন সরকারিতেও দেখবেন যে 10 জনের কাজ 5 জন দিয়ে করাচ্ছে। এটা খুব কমন, মানে এমন না যে 5 জন, ওই 5 জনকে আপনার স্যালারি বেশি দিচ্ছে বা ফ্যাসিলিটিস বেশি দিচ্ছে, কিন্তু কাজের প্রেশার অনেক বেশি দিচ্ছে। মানে এটাতে হয় কি, আপনার এমপ্লয়িরা ডিমোটিভেটেড হয়ে যায়, কারণ বেশি স্ট্রেস যদি দেওয়া হয় তারা তো আসলে কাজে মনোযোগ দিতে পারে না, এবং ইভেন এর জন্য তাদের ফ্যামিলি লাইফেও হ্যাম্পার হয়, কারণ তারা ফ্যামিলিকে সময় দিতে পারে না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয় না, মানে প্রোডাক্টিভিটিতে কিন্তু হ্যাম্পার হয়। ঠিক আছে, তাহলে অ্যালোকেশন অফ রিসোর্সেস যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ মানে ঠিকভাবে অ্যালোকেট করা হয়। তারপরটা হচ্ছে দেখি ইন্টার রিলেটেড উইথ বিজনেস স্ট্র্যাটেজিস। ঠিক আছে, it gives significant inputs when business strategy is formulated and human resource strategy. মানে হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজিস গুলো কি কি, যেমন রিক্রুটমেন্টে আমি কি কি স্ট্র্যাটেজি ফলো করে অর্গানাইজেশনের জন্য রাইট পিপল চয়েস করতে পারবো। আমাদের ফোকাস থাকবে, এইচআর এর ফোকাস কি থাকে, টু সিলেক্ট রাইট পিপল ফর দ্য রাইট প্লেস। সঠিক জায়গায় সঠিক মানুষকে যাতে আমি রিক্রুটটা করতে পারি, এটা হচ্ছে এইচআর এর মানে আপনার থাকে। এবং শুধুমাত্র তাদেরকে সিলেক্ট করা পর্যন্ত সীমাবদ্ধ না, তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তাদের দক্ষতা যাতে আরো আমরা বৃদ্ধি করতে পারি, এরকম একটা ফোকাসও থাকে। এবং আরেকটা হচ্ছে পারফরম্যান্স অ্যাপ্রেজাল। পারফরম্যান্স অ্যাপ্রেজালটা কি, টাইম টু টাইম তাদের পারফরম্যান্সটা আমি ইভালুয়েট
মনিটর করব যে তাদের পারফরম্যান্সের মানে কোয়ালিটিটা কেমন। যদি সেটা আপ টু দ্য মার্ক হয় দেন ইটস গুড, আর যদি না হয় আইডেন্টিফাই করতে হবে কেন। এগুলো হচ্ছে এইচআর স্ট্র্যাটেজিস। এখন আমাদের ফোকাসটা থাকবে এই এইচআর স্ট্র্যাটেজিস এর সাথে বিজনেসের স্ট্র্যাটেজিটা যাতে কম্বাইন করা যায়। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা অর্গানাইজেশন মানে বিজনেস অর্গানাইজেশনে তাদের বিজনেসের একটা, ফর এক্সাম্পল ওই অর্গানাইজেশনের মধ্যে এইচআর একটা ডিপার্টমেন্ট, এবং এইচআর ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজির সাথে ওভারঅল ওই বিজনেসের স্ট্র্যাটেজিটা যদি আমি কম্বাইন করতে পারি তাহলে কিন্তু সঠিক পিপল সঠিক জায়গায় সিলেক্ট আমরা করতে পারবো। ঠিক আছে, পরেরটা হচ্ছে ফোস্টার্স কর্পোরেট এক্সেলেন্স স্কিলস। এখানে বলা আছে যে এসএইচআর বা স্ট্র্যাটেজিক এইচআর কনসিডারস এমপ্লয়িজ এট দ্য স্ট্র্যাটেজিক potential of the organization and on that basis makes effort to differentiate the organization from its competitors present in the market. It also promotes learning of modern skill. এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি আছে, ঠিক আছে, তাদের পোটেনশিয়ালিটিটা দেখেন। প্রত্যেকটা হিউম্যান বিং এর মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি আছে, কিন্তু আমি মানে রুটিন ওয়াইজ বা ডে টু ডে টাস্কে এমন রুটিন ওয়াইজ বা ফিক্স রুলস রেগুলেশন করে দেয় যে তার বাইরে গিয়ে তারা তাদের ক্রিয়েটিভিটিটা শো করতে পারে না। এতে করে আমরা কিন্তু কম্পিটিটর যারা আমার মার্কেটে একই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যারা কাজ করতেছে তারা তো আমার কম্পিটিটর বা রাইভাল, তাদের সাথে কম্পিট করে আমাকে মার্কেটে টিকে থাকতে হবে, রাইট? তো তাদের সাথে টিকে থাকার জন্য আমাদের এমপ্লয়িদের এই পোটেনশিয়ালিটি বা ক্রিয়েটিভিটিটা যাতে আমি বাড়াতে পারি, এই ধরনের বিভিন্ন প্রজেক্ট আমি হাতে নিতে পারি। এতে করে কি আমি কিন্তু এগিয়ে থাকবো। এই যে ডিফারেন্সিয়েট আমার কম্পিটিটরদের মধ্যে এবং আমার মধ্যে, আসলে বেসিক্যালি ডিফারেন্সটা ক্রিয়েট করে কারা? ডিফারেন্সটা বেসিক্যালি ক্রিয়েট করে এমপ্লয়িরা। বুঝতে পেরেছেন? একটা অর্গানাইজেশন আরেকটা অর্গানাইজেশন থেকে কত বেশি ইফেক্টিভ বা এফিশিয়েন্ট হবে যেটা ডিপেন্ড করে হিউম্যান রিসোর্স কতটা ইফেক্টিভ বা এফিশিয়েন্ট। এটা বিশ্বাস করেন কিনা? যে অর্গানাইজেশনের বস বলেন বা সিইও বলেন বা আপনার এমডি বলেন, যে এরা যত বেশি সুকৌশলী এবং এদের অপারেটিং এমপ্লয়িজরা যত বেশি দক্ষ, সেই অর্গানাইজেশন অন্য কম্পিটিটর থেকে বেশি প্রফিটেবল হবে, এটা খুব স্বাভাবিক। ঠিক আছে, দ্যাট ইট অলসো প্রমোটস লার্নিং অফ মডার্ন স্কিলস। এখানে মডার্ন স্কিলস মানে বোঝা হচ্ছে সফট স্কিল, যেগুলো যেমন কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, আপনার বিভিন্ন সফটওয়্যার স্কিল। ঠিক আছে, দিস আর দ্য এইমস অফ স্ট্র্যাটেজিক এইচআরএম। আরো এখানে অনেকগুলো আছে, দেখেন এটা কি পড়িয়েছে না, এই যে স্ট্র্যাটেজিক কম্পিটেন্সিস, সেন্স অফ ডিরেকশন, ইন্টিগ্রেশন, বিজনেস স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। এখানে কয়েকটা কি ফিচার্স দেয়া আছে, আমি মনে হয় এগুলো পড়িয়েছিলাম। এই চ্যাপ্টার আজকে ফার্স্ট না, গত ক্লাসে শুরু করেছিলাম। আচ্ছা দেখেন এখানে স্ট্র্যাটেজিক এইচআরএম এর ফিচার্স দেয়া আছে, দেখেন। It creates a linkage between HR policy and practices and overall organizational strategy, যেটা আমি বললাম। অর্গানাইজেশনের ওভারঅল স্ট্র্যাটেজির সাথে HR স্ট্র্যাটেজির একটা লিংকেজ ক্রিয়েট করে স্ট্র্যাটেজিক এইচআরএম। সেটা কিন্তু টিপিক্যাল যে HR ডিপার্টমেন্ট সেটা কিন্তু করে না, কিন্তু আপনার অর্গানাইজেশন যদি স্ট্র্যাটেজিক এইচআরএম প্র্যাকটিস করে তাহলে সেক্ষেত্রে অর্গানাইজেশনের ওভারঅল স্ট্র্যাটেজির সাথে আমার HR স্ট্র্যাটেজির মানে একটা লিংকেজ যাতে থাকে। আমি কোনো লোককে যখন রিক্রুট করতে যাব আমি চিন্তা করব সে আমার অর্গানাইজেশনের ওভারঅল বিজনেস স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে কতটা হেল্প করতে পারে আমাকে এবং তার মধ্যে কতটা পোটেনশিয়ালিটি আছে। নাম্বার 2 হচ্ছে স্কিল লিঙ্কিং ইন্ডিভিজুয়াল HR ইন্টারভেনশন সো দ্যাট দে আর মিউচুয়ালি সাপোর্টিভ। মানে এখানে টিম ওয়ার্কের কথা বলা আছে যে অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইন্টারনালি সাপোর্ট করবে। ঠিক আছে, তারা অ্যাজ এ টিম কাজ করবে, নট অ্যাজ এ কম্পিটিটর। মানে আছে না বিভিন্ন অর্গানাইজেশনে দেখবেন একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের ক্ল্যাশ থাকে, বা আমার ডিপার্টমেন্ট ভালো করছে অন্য ডিপার্টমেন্ট সেটা তার ভালো লাগছে না, মানে আমার একটা হিংসার একটা কালচার থাকে। ঠিক আছে, কিন্তু সেটা না হয় যদি আমরা কোঅপারেটিভ একটা কালচার ক্রিয়েট করতে পারি যে তুমি কিভাবে ভালো করলা সেই স্ট্র্যাটেজিগুলো যদি আমাকে ঠিকমতো তারা বলে তাহলে আমিও হয়তো সেটা অ্যাপ্লাই করে আমার ডিপার্টমেন্টটাও হয়তো আরো ভালো করতে পারে। ঠিক আছে, তারপর much of the responsibility for the management of human resources is developed down the line. এখানে একটা থিম দেয়া আছে, দেখেন এখানে আছে পারফরম্যান্স ম্যানেজমেন্ট, career growth and planning. You should also
ওয়ার্কশপ বা সেমিনারে সুযোগ করে দিলাম না। অনেক অর্গানাইজেশন কিন্তু বাইরে থেকে ট্রেনার নিয়ে আসে, জানেন কিনা? ট্রেনার নিয়ে আসে, ওয়ার্কশপ থাকে, দেখবেন ট্যুর মানে 7 দিনের ট্রেনিং থাকে, তাদের 15 দিনের ট্রেনিং থাকে। এর মাধ্যমে বিভিন্ন সফট স্কিল বা বিভিন্ন হার্ড স্কিল সম্পর্কে কিন্তু তারা জানতে পারে। মানে অর্গানাইজেশনের বাইরে গিয়ে এমন একটা এনভায়রনমেন্ট এমপ্লয়ীদের দেয়া যার মাধ্যমে তারা নতুন কিছু শিখলো। সো এটা কিন্তু তাদের ক্যারিয়ার পথ এবং ক্যারিয়ার প্ল্যানিং এও হেল্প করে। মাঝে মাঝে এমপ্লয়িরা কনফিউজ থাকে যে আমার ক্যারিয়ারটা নিয়ে আমি আসলে কত দূর আগাবো, এটা কিন্তু এমপ্লয়িরা কনফিউজ থাকে। তো আপনি যদি তাদেরকে এরকম একটা লাইন বা এরকম একটা সুযোগ করে দেন, এটা তাদের ক্যারিয়ারে বুস্টেও হেল্প করবে এবং আপনার অর্গানাইজেশনের ওভারঅল প্রফিটেবিলিটি হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে সিলেকশন অ্যান্ড ইন্ডাকশন প্রসিডিউর। মানে একদম প্রথমত যারা একদম অর্গানাইজেশনের বিগিনার হিসেবে যারা জয়েন করে তাদের যে ওটাকে বলা হয় ওরিয়েন্টেশন, এটা আমরা বলি ওরিয়েন্টেশনটা, মানে তারা যাতে অর্গানাইজেশনের রুলস রেগুলেশন কালচারের সাথে ফুললি যাতে তারা পরিচিত হতে পারে সেজন্য একটা প্রোগ্রাম করা। ঠিক আছে? এর তারপর আছে পে ফর কম্পিটেন্সি। পে ফর কম্পিটেন্সিটা হচ্ছে যে যত বেশি কম্পিটেন্ট, যে যত বেশি যোগ্য, তার পেমেন্টটাও যাতে সেরকম হয়, যে যত বেশি এক্সপেরিয়েন্সড। ঠিক আছে? মানে আমরা পেমেন্টটা বা স্যালারি স্ট্রাকচারটা ডেভেলপ করা উচিত অর্গানাইজেশনে এমপ্লয়ীদের কম্পিটেন্সির উপর ভিত্তি করে। These are the some key features of strategic HR. এখানে দুইটা অ্যাপ্রোচের কথা বলা আছে। নাম্বার 1 হচ্ছে দেখেন অ্যাক্টিভিটি লিংক HR অ্যাক্টিভিটিস উইথ কম্পিটেন্সি বেসড পারফরম্যান্স মেজার্স, আমি যেটা বললাম। নাম্বার 2 হচ্ছে অ্যাটাচ টু লিংক হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটিস উইথ বিজনেস সারপ্লাস অর প্রফিট। ঠিক আছে? অর্গানাইজেশনে যে প্রফিটটা হয় বা অর্গানাইজেশন সমস্ত খরচ বিয়ার করার পরেও যে মানে মানিটা বা ফাইন্যান্সটা অর্গানাইজেশনের থাকে, সেটা দ্বারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আরো কি নতুন নতুন প্রজেক্ট হাতে নিতে পারে। ঠিক আছে? মানে বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে অর্গানাইজেশনের এক্সট্রা যে মানে সারপ্লাস যেটা থাকে, মানে আমার বিজনেসে যত খরচ সেটা বাদ দেওয়ার পরেও যে সারপ্লাস মানিটা আমার থাকে প্রফিটিভ, সেটা আমি এমপ্লয়ীদের ডেভেলপমেন্টে কিভাবে কাজে লাগাতে পারি। এখানে একটা কথা দেয়া আছে দেখেন, the first one is the human factor. Human factor টা কি? their performance and competency, and the later is the business surplus. Number 2 হচ্ছে an approach of people culture is based on the belief that human resources are uniquely important. Uniquely important কেন বলা হয়েছে? কারণ human resources are different, right? They are different from each other in terms of their values, in terms of their psychology, in terms of their thinking, right? Way of thinking কিন্তু ডিফার করে প্রচুর। ঠিক আছে? সেই ক্ষেত্রে অর্গানাইজেশনের আমি যেটা বললাম যে বিজনেস অর্গানাইজেশনের কর্মীরা যত বেশি দক্ষ, তাদের একটা যদি দক্ষ টিম থাকে, তার মানে সেই অর্গানাইজেশন অন্যান্য বিজনেস অর্গানাইজেশনের চেয়ে বেশি সাকসেসফুল হবে। সো এটা আমরা মাথায় রেখে আপনার স্ট্র্যাটেজিক এইচআরএম এর অ্যাপ্রোচটা কাজে লাগাতে হবে। নাম্বার 2 হচ্ছে গেইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে বলেছিলাম না আপনাদের ক্লাসে যে অর্গানাইজেশন তখনই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করে যখন তারা তাদের পিপল বা টিমকে বা হিউম্যান রিসোর্সকে ইফেক্টিভলি ইউজ করতে পারে, and drawing on their expertise and ingenuity to meet clearly defined objectives. মানে তাদের একটা টার্গেট বা অবজেক্টিভস যদি আপনি সেট করে দেন এবং সেই ক্ষেত্রে তাদের এক্সপার্টাইজকে যাতে আমি মাথায় রেখে যাতে ওই কাজটা করি, যে কে কোন কাজে বেশি এক্সপার্ট তাকে সেই ডিপার্টমেন্টে দেয়া। ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ দ্য বিজনেস সার্প্লাস টু দ্য হিউম্যান কম্পিটেন্সি এন্ড পারফরম্যান্স, ওই একই কথা। ঠিক আছে? নতুন কিছু না। কি করলাম? কি চলে আসছে? ওই
কাজটা লিখতে পারেন। ঠিক আছে, প্রথমটা কি দেওয়া আছে দেখেন, ইন্ডিউসিং দ্য ভিশন অ্যান্ড ভিশন অফ দ্য চেঞ্জ ইফোর্ট। দেখেন চেঞ্জ কিন্তু সবাই ওয়েলকাম করে না, এটা জানেন। অর্গানাইজেশন আপনি নতুন একটা ফর এক্সাম্পল এখন থেকে যে কাজটা আগে একরকম ম্যানুয়ালি ধরেন হতো, এখন এটা কম্পিউটারের বা ইন্টারনেট বা টেকনোলজির বদলে সব হচ্ছে আপনার অটোমেটেড হয়ে গেছে। এখন এটা কিন্তু সবাই পজিটিভলি নেয় না, এটা মানে একদম প্রথম থেকে বিগিনাররা কিন্তু তারা ভয় পায়, অনেকের মধ্যে ভয় কাজ করে কি আমি এটা পারবো কিনা বা এটা ঝামেলা, কারণ আমি অভ্যস্ত হয়ে আসছি একরকম ভাবে করতে। হঠাৎ করে নতুন একটা টেকনোলজিতে সবাই আসলে অভ্যস্ত হতে ভয় পায়, অনেকে ওয়েলকাম করে। আপনাদের একটা চ্যাপ্টার আমি পড়াবো, সেখানে দেখবেন যে আপনার ওল্ড ওয়ার্কার মানে হচ্ছে যারা একদম প্রবীণ, তারা মানে এখানে জেনারেশন ডিফেক্ট একটা ব্যাপার আছে, জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই, শুনেছেন কিনা, মিলেনিয়ালস, বেবি বুমার্স, এটা হয়তো আপনারা শুনেছেন। মানে অর্গানাইজেশনে মানে একটু আগের জেনারেশনের যারা থাকে আর তারাই কিন্তু টপ লেভেল বা মিডল লেভেলে থাকে তাদের বয়স এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে। তারা দেখবেন নতুন যারা তাদের সাথে অনেক কিছুতেই কম্পিট করে উঠতে পারে না টেকনোলজির দিক থেকে। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে এই চেঞ্জ ইফোর্টটা মিশন এবং ভিশনটা অর্গানাইজেশনে ইন্ডিউস করা বা পরিচিত করা একটা ব্যারিয়ার কাইন্ড অফ চ্যালেঞ্জ হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে হাই রেজিস্ট্যান্স ডিউ টু ল্যাক অফ কোঅপারেশন ফ্রম দ্য বটম লাইন। বটম লাইন কি? ওয়ার্কার লেভেল মানে অর্গানাইজেশনের টপ মোস্ট ইম্পর্টেন্ট এমপ্লয়ি কিন্তু তারা। ঠিক আছে, এই বটম লাইন থেকে আমরা সব সময় কোঅপারেশনটা পাই না এবং তাদের থেকে একটা রেজিস্ট্যান্স আসে যে না আমরা এই চেঞ্জটা আমি এটা করব। এবং ফ্যাক্টরির ওয়ার্কাররা যদি এক হয়ে তাদের দেখবেন মাঝে মাঝে কিছু কিছু ফ্যাক্টরিতে দেখবেন যে অবরোধ হয়, এই সেই মানে একদিনে যদি তারা এরকম করে কাজ বন্ধ করে, এটাই অর্গানাইজেশনের মাঝে কয়েক লক্ষ টাকা লস হয়ে যায়। ঠিক আছে, এটা একটা ব্যারিয়ার। ইন্টার ডিপার্টমেন্টাল কনফ্লিক্ট, আমি যেটা বললাম, ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টের ক্ল্যাশ বা কনফ্লিক্ট। কমিটমেন্ট অফ দ্য এন্টায়ার সিনিয়র ম্যানেজমেন্ট টিম, প্ল্যানস দ্যাট ইন্টিগ্রেট ইন্টারনাল রিসোর্স উইথ এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। মাঝে মাঝে দেখবেন আসলে সত্যি কথা বলতে কি আওয়ার রিসোর্স ইজ লিমিটেড, যে কোনো অর্গানাইজেশনে দেখবেন রিসোর্স খুব লিমিটেড থাকে। এটা ইকোনমিক্সেরই ভাষা, অর্থনীতির ভাষা হচ্ছে রিসোর্স ইজ লিমিটেড, কিন্তু ওয়ান্টস আর আনলিমিটেড। রাইট, আমাদের চাহিদা বলবো না, চাহিদা বলে আবার ডিমান্ড হয়ে যায়। ওয়ান্ট এবং ডিমান্ডের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, জানেন কিনা? ওয়ান্ট নিড ওয়ান্ট আর ডিমান্ড আপনাদেরকে দেখাই। তিনটা কি একই জিনিস কিনা? নিড, ওয়ান্ট, এই তিনটা কি সেম কিনা? না, প্রয়োজন, চাওয়া, চাহিদা। এটা তো বাংলাটা বলবেন। প্রয়োজন, আমার কি প্রয়োজন? ধরেন অ্যাজ এ হিউম্যান বিং আপনার মানে আমাদের কি প্রয়োজন? মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র। আচ্ছা, 5টা মৌলিক অধিকার। ঠিক আছে, আর ওয়ান্ট এটা চাওয়া, ভালো লাইফ লিড করতে চাই। ভালো লাইফ লিড করতে চান। আচ্ছা, আর ডিমান্ড? ডিমান্ড হচ্ছে পাঁচতলা বাড়ি থাকলে আমার একটা। 5তলা বাড়ি থাকবে, এটা কি ডিমান্ড? আপনার যদি 5তলা বাড়ি কেনার সামর্থ্য থাকে এবং ওই 5তলা বাড়ি কেনার ইচ্ছা যদি আপনি থাকে, তার মানে আপনি বলতে পারেন না তার ডিমান্ড আছে। ফর এক্সাম্পল, আমার এখন একটা BMW কার কিনতে ইচ্ছা করে। I want a BMW car, but I cannot demand a BMW car because I do have the want, but I don't have that purchasing capacity to own a car. বুঝতে পেরেছেন? নিডটা হচ্ছে আপনার which are required for our survival. আমাদের সার্ভাইভাল ওই যেটা বললাম পাঁচটা মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা হচ্ছে মৌলিক অধিকারটা হচ্ছে আমার নিড। এগুলো না হলে আমি সার্ভাইভ করতে পারবো না, সেটা যে কোনো কিছু হতে পারে। আই নিড ফুড, বাট আই ডোন্ট নিড বার্গার অ্যাজ এ ফুড। যখন আমি বলবো আই ওয়ান্ট বার্গার, সেটা কিন্তু ওয়ান্ট, কারণ আপনি খাবারটাকে একটা শেপ দিয়েছেন যে আমি খাবার হিসেবে বার্গার চাচ্ছি, খাবার হিসেবে
কি হলো তবে? ওয়ানটা কি আসলে ডেফিনিশনটা? ওয়ানটা ডেফিনিশনটা আসলে হচ্ছে needs which are shaped by individuals, যদি আপনি ডেফিনিশন বলেন এভাবে লিখতে পারেন, individuals desire, তারপর কি বলবো, কালচার। ফর এক্সাম্পল আমরা তো পোশাক পরিধান করি, রাইট? এটাও আমাদের মৌলিক মানে চাহিদা বা মৌলিক নিড যেটা। এখন আমি বস্ত্র হিসেবে শাড়ি পছন্দ করি, শাড়িটা আমি প্রেফার করি, কিন্তু যারা একজন ইউএসএ তে একজন নারী বা ওয়েস্টার্ন কালচারের একজন মেয়ে, সে বস্ত্র হিসেবে অন্য কিছু পছন্দ করে। দুজনেরই কিন্তু বস্ত্র দরকার। মানে আপনি নিডটাকে যখন আপনার ডিজায়ার, আপনার আকাঙ্ক্ষা বা আপনার কালচার, আপনি যে কালচারে আছেন বা আপনার পারচেজিং ক্যাপাসিটি দিয়ে যখন আপনি একটা শেপ দিবেন, তখন সেটা ওয়ান্ট। মানে ওয়ান্টটা বেসিক্যালি এটা বলা যায় যে লাক্সারিয়াস, লাক্সারি, ঠিক আছে? যে একটা মুভি দেখেছেন কিনা যে জীবনে কি জানি ডাল ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্যটা বুঝতে শিখুন। একটা হচ্ছে লাক্সারি আর একটা হচ্ছে নেসেসিটি। একটা হচ্ছে নেসেসিটি আর একটা হচ্ছে লাক্সারি। Electricity is necessity. Fan is necessity. AC is luxury. রাইট। Very For a poor man. ভালো বলেছেন। যাই হোক, কোথায় চলে গেছি? লিমিটেড টাইম, যেটা আমি বললাম, আমার টাইম, মানি আর রিসোর্সেস আর লিমিটেড, ঠিক আছে? তারপর ফিয়ার অফ ইনকম্পিটেন্সি অফ সিনিয়র লেভেল ম্যানেজার্স, ডাইভার্স ওয়ার্কফোর্স। ডাইভার্স ওয়ার্কফোর্স মানে কি? একটা অর্গানাইজেশনে যে ওয়ার্কফোর্সটা থাকে সেটা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আপনার পাশের যিনি কলিগ, সে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড বা কালচার থেকে আসে। তার বাড়ি হচ্ছে চিটাগাং, আপনার বাড়ি হচ্ছে বরিশাল। দুজনে সেম কান্ট্রি, কিন্তু তারা কিন্তু কালচারটা ডিফারেন্ট, ঠিক আছে? এতে আবার কেমন হতে পারে যে আমার ধর্মীয় বিলিফও ডিফারেন্ট, অন্য ধর্মের মানুষ হতে পারে, ঠিক আছে? বা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অন্যরকম হতে পারে। সে যে পরিবারে বড় হয়েছে তাদের যে মূল্যবোধ এবং আমার মূল্যবোধ সম্পূর্ণ ডিফারেন্ট হতে পারে। এই যে ডাইভার্স ওয়ার্কফোর্স, এদের নিয়ে একসাথে কাজ করাটাও ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ। কারণ ওই যে আছে না যে কোনো দেশের গালি, কোনো দেশের বুলি, ঠিক আছে? ফিয়ার টুয়ার্ডস ভিক্টিমাইজেশন, প্রপার স্ট্র্যাটেজিক অ্যাসাইনমেন্টস, vulnerability, resistance, presence of an active labor union, rapid structural changes. These are the some barriers, okay? You don't need to read all. Just see. আপনাদের এক্সাম কোশ্চেন আসলে আপনাদের সর্বোচ্চ 10টা লিখবেন, এর বেশি দরকার নেই। Sorry, ma'am, question in exam. Barriers of strategic HRM. You just need to write 10 points. Maximum 10 points. You don't have to write all. And question is likely in the exam. Barriers. If I told you tell you that write down the barriers of strategic HRM, you can. Then are sufficient. Number two, barriers এর পরে কি? বেনিফিটস, ঠিক আছে? আমরা তো চ্যালেঞ্জেস করলাম, ঠিক আছে? এখন বেনিফিটস গুলো কি কি? নাম্বার 1, এক্সটার্নাল অপরচুনিটিস এবং থ্রেটস that may be crucial to the company's success. স্ট্র্যাটেজিক এইচআর এর মাধ্যমে, স্ট্র্যাটেজিক এইচআর এর মাধ্যমে আমরা যত ধরনের অপরচুনিটি আমাদের হাতে আছে, নট অনলি অপরচুনিটিস বাট অলসো থ্রেট, হুমকির কারণগুলো আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারলে সেটা কিন্তু ভালোভাবে এনিমাইজ আমি করতে পারবো। কোনো ধরনের থ্রেট যদি থাকে এবং কোনো ধরনের অপরচুনিটি যদি থাকে, সেটা আমি গ্র্যাব করতে পারবো। এতে হবে কি? আমার অর্গানাইজেশনের কোম্পানির সাকসেস হবে। নাম্বার 2, এটা ক্লিয়ার একটা বিজনেস স্ট্র্যাটেজি এবং ভিশন দেয় অর্গানাইজেশনকে ফিউচারের জন্য। ইট গিভস আ ক্লিয়ার সেন্স অফ ডিরেকশন, মনে করে আসছে, সেন্স অফ ডিরেকশন এন্ড আ ভিশন ফর দ্য ফিউচার, ঠিক আছে? Supply competitive intelligence that may be useful in strategic planning process, recruit, training and motivate people, develop and retain of highly competent people. এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কম্পিটেন্ট পিপল আর যদি আপনার অর্গানাইজেশন, ধরেন আপনার অর্গানাইজেশনে কম্পিটেন্ট একটা টিম আছে, কিন্তু আপনি তাকে ধরে রাখতে পারলেন না, টিমটা স্ক্যাটার্ড হয়ে গেল। কোনো একজন মানে টিমের মধ্যে কয়েকজন আপনার ভালো অফার পেয়ে চলে গেল, আপনার টিমটা ভেঙে গেল এবং এটা আপনার অর্গানাইজেশনকে অনেক ভুলভাবে
ensure high productivity, to ensure business surplus through competency. These are the some benefits of strategic HRM. এখানে দেখেন strategic HRM এর 5P মডেল নামে একটা মডেল আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রপোজ করেছে রান্ডাল স্কুলার। এর 5টা পি হচ্ছে, প্রথমটা হচ্ছে দেখেন ফিলোসফি, পরেরটা পলিসিস, প্রোগ্রাম, practices and processes. These are the 5P models of strategic HRM. আপনাদের রোলগুলো একটা এসে আমাকে লিখে দিন একজন। হ্যাঁ, এর আগের পুরো কি করেছিলাম? প্রথমটা কি ফিলোসফি। প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিন্তু ডেফিনেট ভ্যালুস এবং কালচার থাকা উচিত এবং এটা এক্সপ্রেস করে হাউ টু ট্রিট এন্ড ভ্যালু পিপল। মানে এটা মানে বুঝতে পারছেন, হাউ উইল আই ট্রিট মাই এমপ্লয়িজ এন্ড হাউ উইল আই ভ্যালু মাই এমপ্লয়িজ। How to treat my students হ্যাঁ, হাউ টু ট্রিট মাই স্টুডেন্টস। and value. পলিসিস, পলিসির মধ্যে এটা পলিসি হচ্ছে শেয়ার্ড ভ্যালুস এবং গাইডলাইন যাতে থাকে, এবং পলিসিস এমন একটা গাইডলাইন এস্টাবলিশ করে অন অ্যাকশন অন পিপল রিলেটেড বিজনেস ইস্যুস, এবং এইচআর প্রোগ্রামস হচ্ছে কোঅর্ডিনেট এফোর্টস টু ফ্যাসিলিটেট চেঞ্জ টু অ্যাড্রেস মেজর পিপল রিলেটেড বিজনেস ইস্যু, ঠিক আছে? প্র্যাকটিস ম্যানেজারিয়াল এন্ড অপারেশনাল রোল প্র্যাকটিসেস দ্যাট মোটিভেট নিডেড রোল বিহেভিয়ার্স, এবং প্রসেসের মধ্যে হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ আদার অ্যাক্টিভিটিস, দিস ডিফাইন হাউ অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট। এটা দেখলে আরো ভালোভাবে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। দেখেন এখানে কি দেয়া আছে, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স, স্ট্র্যাটেজিক বিজনেস নিডস এবং ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স। এখানে দেখেন ফিলোসফিটা কি করে, হাউ টু ট্রিট পিপল এন্ড হাউ টু মোটিভেট অর ভ্যালু পিপল। পিপল মিন্স এমপ্লয়িজ, ঠিক আছে? পলিসিস কি, these are the guidelines for action people related business and HR programs, মানে অর্গানাইজেশনের বিজনেস এবং HR রিলেটেড প্রোগ্রামস গুলো কি কি গাইডলাইনের উপর বেস করে আমরা অ্যাকশনটা নিব। এবং প্রোগ্রামস কি করে, it helps to address and change major people related business issues, ঠিক আছে? প্র্যাকটিস, it motivates needed role behavior। এখানে needed role behavior means আপনার যেখানে যেরকম হওয়া উচিত, কোনো একটা রোলে আপনার খুব এনার্জেটিক হওয়া উচিত, কোনো একটা রোলে আপনার খুব ফ্লেক্সিবল হওয়া উচিত, যাতে সেখানে আমি ফ্লেক্সিবল হতে পারি, হার্ড অ্যান্ড ফিক্সড রুলস যাতে না থাকে, তাহলে কিন্তু আমি চেঞ্জ ইনিশিয়েট করতে পারবো না অর্গানাইজেশনে, যে এটা এভাবে হয়ে আসছে এভাবেই চলতে থাকবে, তাহলে কিন্তু ফ্লেক্সিবিলিটি বা অ্যাডাপ্টিবিলিটি আসবে না। এখন যেহেতু টেকনোলজির যুগ, ঠিক আছে, সবকিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে, তো ওই চেঞ্জের সাথে যাতে আমি অ্যাডাপ্ট করে নিতে পারি, ওরকম ফ্লেক্সিবিলিটি যাতে থাকে। এবং হিউম্যান রিসোর্স প্রসেস, ইট ডিফাইন্স হাউ অ্যাক্টিভিটিস শুড বি ক্যারিড আউট। অর্গানাইজেশনে যত ধরনের অ্যাক্টিভিটিস থাকে সেটা কিভাবে ক্যারিড আউট করব বা কিভাবে আমি রান করব সেটা ডিফাইন করা হচ্ছে হিউম্যান রিসোর্স প্রসেসেস। বুঝতে পেরেছেন? তাহলে 5P মডেল যদি আসে আশা করি পারবেন। আচ্ছা, এটা দরকার নাই। ইম্পর্টেন্স আর বেনিফিটস যেটা আমি পড়লাম মোরালেস সেম, চ্যালেঞ্জেস ওই যে ব্যারিয়ার্স আর চ্যালেঞ্জেস মোরালেস সেম। আর এখানে দেখেন ওই চ্যালেঞ্জগুলোই আমি ওভারকাম কিভাবে করতে পারি তার কয়েকটা ইদে আছে। প্রথমটা কি, রিগোরাস ইনিশিয়াল অ্যানালাইসিস, ফর্মুলেট স্ট্র্যাটেজি, ট্রেনিং সাপোর্ট, অ্যাসেস ব্যারিয়ার্স। এখানে আমি ওয়ান বাই ওয়ান যদি আপনাদের এটা এক্সপ্লেন করি। প্রথমটা কি দেখেন, এমন একটা অ্যানালাইসিস, ইনিশিয়ালি এমন একটা অ্যানালাইসিস আপনার অর্গানাইজেশন অ্যানালাইসিস আমরা কেন করি বলেন তো? যে কোনো প্রবলেম আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা অ্যানালাইসিস করি, এবং সেটা যদি ইনিশিয়ালি আমরা করি তাহলে কিন্তু ইনিশিয়ালি প্রবলেমটা আমি আইডেন্টিফাই করে সলভ করে মেজারমেন্ট নিতে পারবো, ঠিক আছে? এবং অর্গানাইজেশনের যে সব স্ট্র্যাটেজি দরকার সেগুলো ফর্মুলেট করতে যাতে আমার দেরি না হয়। মানে সরকারি অফিসগুলোতে বা বেশিরভাগ কর্পোরেট অফিসগুলোতে প্রবলেম কখন হয় জানেন, যখন আমি জানি এমন একটা স্ট্র্যাটেজি ফর্মুলেট করলে এই প্রবলেমটা, এই ডেফিনেট প্রবলেমটা সলভ হবে, কিন্তু এটা আমার ফর্মুলেট করতে অনেক দেরি হয়ে যায়।
এস্টাবলিশ করা তো আরো দেরি হয়ে যাবে। গেইন সাপোর্ট ফ্রম আদার ডিপার্টমেন্টস, ব্যারিয়ার্স গুলো অ্যাসেস করা, এই যে ম্যানেজ চেঞ্জ, অর্গানাইজেশনে যে কোনো ধরনের চেঞ্জকে পজিটিভলি ম্যানেজ করা ওয়ান কাইন্ড অফ ওয়ে টু ওভারকাম দ্য চ্যালেঞ্জ। প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন, ফলো আপ এন্ড ইভালুয়েট, এটা হচ্ছে কন্ট্রোলিং এর স্টেজে পড়ে। ঠিক আছে, আপনি টাইম টু টাইম অর্গানাইজেশনের টার্গেটেড গোলের সাথে অ্যাকচুয়াল গোলের একটা কম্পারিজন করবেন টু আইডেন্টিফাই ইজ দেয়ার এনি গ্যাপ অর ডেভিয়েশন বিটুইন দ্য টার্গেটেড গোল or বলেন or targeted goal or the actual performance, মানে আমাদের টার্গেটেড পারফরম্যান্স ছিল 5000 ইউনিট প্রোডিউস করা, টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট, এখন এটার মধ্যে ডেভিয়েশন বা বিচ্যুতি যদি খুব বেশি হয়, তার মানে আমার মানে এর আগের স্টেজগুলোতে প্ল্যানিং এ, অর্গানাইজিং এ বা লিডিং এ কোথাও না কোথাও ভুল ছিল। আমি হয়তো ইনপুট হিসেবে যে রিসোর্স দেওয়া দরকার আমি সেটা দেইনি, আমি যে ধরনের লোকবল দরকার ছিল আমি হয়তো দিইনি, বা পিপলদের যেভাবে মোটিভেট করা উচিত ছিল, ট্রেন করা উচিত ছিল, আমি সেভাবে ট্রেন করিনি। ঠিক আছে, তো ওটা আমাকে করতে হবে এবং টু ফাইন্ড আউট দ্য ডেভিয়েশন এন্ড টেক দ্য কারেক্টিভ অ্যাকশন সো দ্যাট দিস ডাজ নট অকার ইন দ্য ফিউচার, যাতে ইন ফিউচার সেই একই ধরনের ভুলটা বা মানে একই ধরনের ভুল বা একই ধরনের ল্যাকিং যাতে না থেকে যায়। এটা হচ্ছে ফলো আপ এন্ড ইভালুয়েট। আচ্ছা, এখানে দেখেন ট্রেডিশনাল আর স্ট্র্যাটেজিক এইচআরএম এর দুইটা ইয়ে আছে, পার্থক্য, ডিফারেন্স। অ্যাকাউন্টেবিলিটি দেখেন, এটা দেখেন, এটা মনে হয় বেশি, হ্যাঁ, ফোকাস অফ অ্যাক্টিভিটি, পার্টনারশিপ আছে। স্ট্র্যাটেজিক এইচআরএম হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল বিভিন্ন এমপ্লয়ি গ্রুপদের সাথে একটা পার্টনারশিপের মতো করে। তারা এমপ্লয়িদের আপনার পার্টনার হিসেবে, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডকে আমি এমপ্লয়ি না বা আমার আন্ডারে কাজ করে এরকম না ভেবে তাদেরকে অর্গানাইজেশনের বিজনেসের পার্টনার হিসেবে যদি আমি ট্রিট করতে পারি, তাহলে কিন্তু তারাও অর্গানাইজেশনকে ওন করতে পারবে যে এই অর্গানাইজেশনের প্রফিট এবং এই অর্গানাইজেশনের লসের সাথে আমার রেপুটেশন বা আমার ইমেজও জড়িত। তারপর স্ট্র্যাটেজিক, ট্রেডিশনাল স্ট্র্যাটেজিক এইচআরএম এর ইনিশিয়েটিভ ফর চেঞ্জ ইজ স্লো and not integrated, but in strategic HRM the initiative for change is fast, flexible and systematic. বুঝতে পেরেছেন কিনা? মানে যে কোনো ধরনের চেঞ্জের ইনিশিয়েটিভ ট্রেডিশনাল এইচআরএম এ যেটা স্লো হয়, সবাই সেটা ওয়েলকাম করে না, ঠিক আছে, ফিক্সড হয়। এটার ক্ষেত্রে সেটা তত বেশি ফ্লেক্সিবল হয়, ফাস্ট হয় এবং সিস্টেমেটিক হয়। কন্ট্রোলটা হচ্ছে ব্যুরোক্রেটিক কন্ট্রোল, মানে আমলাতান্ত্রিকতা, যেটা আমরা সরকারি অফিসগুলোতে দেখি, ঠিক আছে, বাট এখানে হচ্ছে কন্ট্রোলটা অর্গানিক কন্ট্রোল। ঠিক আছে, ফোকাসড জব ডিজাইন, ব্রড জব ডিজাইন। এখানে ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ক্যাপিটাল, প্রোডাক্ট, টেকনোলজি এন্ড ফাইন্যান্স, বাট স্ট্র্যাটেজিক এইচআরএম ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট হিসেবে তাদের পিপলকে দেখে, তাদের নলেজকে দেখে, তাদের স্কিলস এবং অ্যাবিলিটিস এর উপর ফোকাস করে। বুঝতে পেরেছেন? This is the end of introduction chapter. Hope you all have understood. আপনাদের একটা কুইজ আমি নিব, হ্যাঁ, একটা কুইজ আমি নিব, এটা কবে দিতে চান? নেক্সট উইকে দিতে পারেন যদি আপনারা বলেন। এই চ্যাপ্টারের উপর অনলাইন না অফলাইন? আপনাদের জন্য কোনটা সুবিধা? অনলাইন নিলে সুবিধা হবে, কাজ করতে পারে না তো। নেক্সট উইকে আবার ডিউটি থাকবে তো, ব্যস্ত হবে। এটা কি টাইম দেয়া? জি, প্রেস করে